আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ম্যাথ পাইরেটস উইথ ক্যাপ্টেন পাই। এসএসসি ম্যাথমেটিক্স 9-10-এর জেনারেল ম্যাথের একটা চ্যাপ্টার আমরা 11.1 করাবো আজকে। বীজগাণিতিক রাশি অনুপাত ও সমানুপাত। বীজগাণিতিক রাশি অনুপাত ও সমানুপাত, এটা আমাদের ফার্স্ট লেকচার, এই চ্যাপ্টারের ফার্স্ট লেকচার। তো এই চ্যাপ্টারের ক্লাস 7-এ এই চ্যাপ্টারটা ছিল, আই থিঙ্ক বেসিক ধারণা সবারই আছে। তো এই চ্যাপ্টার সরাসরি ম্যাথ দিয়ে শুরু করবো, তবে ম্যাথ করতে গিয়ে আমাদের বেসিক ইয়েগুলো চলে আসবে। আর তাছাড়া এখানে ফর্মুলা অনেক কম, নাই বললেই চলে, যোজন বিয়োজন বা এই সংক্রান্ত ম্যাথগুলো। তা ফার্স্ট টাইম ম্যাথ থেকে আমরা বেসিকটা গ্যাদার করতে পারবো, ঠিক আছে? ওকে। অনুপাত নির্ণয় সংক্রান্ত গাণিতিক সমস্যা। অনুপাত নির্ণয় সংক্রান্ত বলতে বোঝাচ্ছে যে সরাসরি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে যে ম্যাথগুলো আসে, যে মানে পাটিগণিতের মতো যে ম্যাথগুলো, ওগুলো আমরা করবো আগে, বইয়েরই ম্যাথ। তবে এই চ্যাপ্টারটা আমরা বইয়ের উদাহরণের কাজের সবগুলো সেম টাইপের ম্যাথগুলো একসাথে রাখার চেষ্টা করেছি। এই লেকচারে এই টাইপের ল্যাঙ্গুয়েজ প্রবলেমগুলো থাকবে একসাথে, তারপর গাণিতিক প্রমাণ থাকবে একসাথে, হ্যাঁ, ক্রিয়েটিভগুলো একসাথে থাকবে। তো এভাবে ম্যাথগুলো আমরা শেষ করব। তো দুটি বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এ মিটার এবং বি মিটার হলে এদের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? ওকে, একেবারে বাচ্চাদের অঙ্ক। দুটি বর্গক্ষেত্রে বাহু, একটি বর্গক্ষেত্রে বাহু যদি এ হয় তাহলে তার ক্ষেত্রফল হবে এ স্কোয়ার, আরেকটা বর্গক্ষেত্রে বাহু যদি বি হয় তার ক্ষেত্রফল বি স্কোয়ার, তাদের অনুপাত হবে এইটা। এটাই কিন্তু অ্যান্সার, হ্যাঁ, এটাই অ্যান্সার। আচ্ছা, লিখবো কীভাবে? যদি 2 মার্কসের কখনো আসে, 2 মার্কসের যদি কখনো আসবে না, এমসিকিউতেই আসবে এটা। প্রথম বর্গক্ষেত্রে ক্ষেত্রফল এ স্কোয়ার বর্গ একক, দ্বিতীয় বর্গক্ষেত্রে ক্ষেত্রফল বি স্কোয়ার বর্গ একক, তাহলে ক্ষেত্রফলের অনুপাত কী হবে? এ স্কোয়ার অনুপাত বি স্কোয়ার। আচ্ছা, এটা একটি বৃত্তক্ষেত্রে ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হলে এদের পরিসীমার অনুপাত নির্ণয় করো। যে একটি বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল এবং একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত সমান, নাকি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান, তাহলে এদের পরিসীমা কী হবে সেটা আমরা বের করব। আচ্ছা, ধরি বৃত্তের ব্যাসার্ধ আর। তো বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, আমরা ধরে নিই যে বৃত্তের ব্যাসার্ধ আর। আর কি এখানে মিটার সেন্টিমিটার কিছু দেওয়া আছে? নাই। তাহলে আমরা আর একক ধরে নেব। হ্যাঁ, আর একক ধরি, বৃত্তের ব্যাসার্ধ আর একক। সুতরাং বৃত্তের ক্ষেত্রফল, হচ্ছে পাই আর স্কোয়ার, বর্গ একক। আচ্ছা, এটা বৃত্তের ক্ষেত্রফল। তাহলে অতএব শর্ত মতে, কারণ বৃত্তের ক্ষেত্রফল যা, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কিন্তু তাই। তো শর্ত মতে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার বর্গ একক। সুতরাং বর্গক্ষেত্রে এক বাহুর দৈর্ঘ্য, আমরা জানি যে ক্ষেত্রফলকে রুট করলেই এক বাহুর দৈর্ঘ্য পাওয়া যায়। হ্যাঁ, ক্ষেত্রফলকে রুট করলে আমরা এক বাহুর দৈর্ঘ্য পাবো। তো পাইকে রুট করা যায় না, তাই রুট পাই হবে। আর আর স্কোয়ারকে রুট করলে হবে আর, এত একক। আচ্ছা, এবার বৃত্ত ও বর্গক্ষেত্রের পরিসীমার অনুপাত। সুতরাং বৃত্ত ও বর্গের পরিসীমার অনুপাত, বৃত্ত ও বর্গের পরিসীমার অনুপাত কী হবে সেটা? বৃত্তের পরিসীমা বা পরিধি বলতে যেটা আমরা বুঝি সেটা হলো কি 2πr ইজ টু, আর বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে 4 ইন্টু এক বাহুর দৈর্ঘ্য। তাহলে 4 ইন্টু এক বাহু হচ্ছে রুট পাই ইন্টু আর, এটা। এবার এই রুট পাই দিয়ে পাইকে কাটলে শুধু রুট পাই হবে, রুট পাই। আর দুই পাশ থেকে ক্যান্সেল হয়ে যায়, 2 দিয়ে 4কে কাটলে ইস টু 2, তাহলে রুট পাই ইস টু 2, এটা হবে অ্যান্সার। হ্যাঁ, এখানে রুট পাই আছে, এখানে পাই বলতে কয়টা পাই? রুট পাই। আমরা জানি কি একটা পাই মানে দুইটা রুট পাই। তাহলে এই একটা রুট পাই দিয়ে যদি এটাকে কাটি, একটা রুট পাই হবে, 2 দিয়ে 4কে কাটলে 2 হবে, ঠিক আছে? আচ্ছা, এই ম্যাথ
2r√π অনুপাত 2, হ্যাঁ, এখানে পাশে আমরা বলে দিয়েছি যে 2r√π দ্বারা ভাগ করে, এগুলো সাইড নোট একটু দিবে। এটা দুটি সংখ্যা অনুপাত 3:4 এবং এদের লসাগু 180 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। 180 হচ্ছে লসাগু। আচ্ছা, ধরি সংখ্যা দুটি 3x ও 4x, ধরি সংখ্যা দুটি, আমরা ধরে নিই যে সংখ্যা দুটি হচ্ছে 3x ও 4x, 3x, 4x। আচ্ছা, শর্ত মতে মানে একটি সংখ্যা যদি 3x হয়, একটা সংখ্যা যদি 4x হয়, তাহলে লসাগু কিন্তু 12x। লসাগু আমি কেন বের করলাম? কারণ আমার ম্যাথে কিন্তু লসাগুই দেওয়া আছে, লসাগু দেওয়া আছে 180। তাহলে 12x ইকুয়াল টু 180, 12x ইকুয়াল টু 180। তাহলে x ইকুয়াল টু আমরা বলতে পারি 15, x ইকুয়াল টু 15। আচ্ছা, সংখ্যা দুটি নির্ণয় করো। সুতরাং প্রথম সংখ্যাটি হচ্ছে 3x, তার মানে 3 ইন্টু x মানে তো 15 বা 45, এবং দ্বিতীয় সংখ্যাটি 4x, হচ্ছে 4 ইন্টু 15 বা 60, হ্যাঁ, এটা অ্যান্সার। সংখ্যা দুটি ধরে নিব যে লসাগু বের করবো। যদি এখানে গসাগু দেওয়া থাকতো তাহলে আমরা এখানে গসাগু বের করতাম, ঠিক আছে। লসাগু 3, 4 লসাগু 12, x আর x থেকে একটা x কমন, সেখান থেকে x এর ভ্যালু আমরা 15 পেলাম। তাহলে প্রথম সংখ্যাটি হবে 3x, তার মানে 3 ইন্টু 15, আর দ্বিতীয় সংখ্যাটি 4x মানে 4 ইন্টু 15। আচ্ছা, এটা 45 আর 60 হবে লসাগু। এটা একদিন তোমাদের ক্লাসে দেখা গেল যে অনুপস্থিত ও উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা অনুপাত 1:4। অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যাকে মোট শিক্ষার্থী সংখ্যার শতকরা প্রকাশ করো। আচ্ছা, তো অনুপস্থিত শিক্ষার্থী একজন হলে উপস্থিত শিক্ষার্থী কয়জন? 4 জন। তাহলে মোট শিক্ষার্থী কত হবে? এখানে অনুপস্থিত একজন হলে উপস্থিত 4 জন, হ্যাঁ, অনুপস্থিত যদি একজন হয়, উপস্থিত 4 জন। সুতরাং মোট কয়জন? সুতরাং মোট শিক্ষার্থী কয়জন হবে? মোট শিক্ষার্থী হবে 1 + 4 বা 5 জন। আচ্ছা, সুতরাং এখানে আমাদের কি বলেছে যে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যাকে মোট শিক্ষার্থী সংখ্যার শতকরা প্রকাশ। সুতরাং অনুপস্থিত শিক্ষার্থী মোট শিক্ষার্থীর আমরা জানি কি যে অনুপস্থিত শিক্ষার্থী মোট শিক্ষার্থীর, তাহলে মোট শিক্ষার্থী কার সাথে র ব্যবহার করছি? মোট শিক্ষার্থীর সাথে র ব্যবহার করছি, এভাবে অনেক সময় মনে রাখা হয়। তাহলে অনুপস্থিত শিক্ষার্থীটা কোথায় যাবে? উপরে। আর মোট শিক্ষার্থী কোথায় থাকবে? নিচে। তাহলে মোট শিক্ষার্থী 5 জন, সেটা থাকবে নিচে। অনুপস্থিত শিক্ষার্থী 1 জন, সেটা হবে উপরে, ইন্টু 100%, যেহেতু শতকরা প্রকাশ করছি, ইন্টু 100%। তাহলে 20% হবে অ্যান্সার, ঠিক আছে, 20% অ্যান্সার হবে। আর এক্ষেত্রে আমি যদি ধরে নিতাম, হ্যাঁ ধরি অনুপস্থিত শিক্ষার্থী 1 জন, উপস্থিত শিক্ষার্থী 4 জন, তাহলে মোট শিক্ষার্থী হবে 5 জন, তাও হবে, x কাটা যাবে, একইভাবে হবে, ঠিক আছে। এভাবে লিখে নিয়ে করা যাবে। যেমন যে এখানে যেটা করে দেওয়া আছে, এটা কিন্তু x ধরে করা আছে, তো এইভাবে করা যাবে, ওভাবে করা যাবে, কোনো ব্যাপার না। একটা ম্যাথ অনেকভাবেই করা যেতে পারে। এটা একটি দ্রব্য ক্রয় করে 28% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয় মূল্য ক্রয় মূল্য অনুপাত নির্ণয় করো। 28% ক্ষতিতে আমরা জানি ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য কী হবে? 72 টাকা হবে। আচ্ছা, তাহলে 28% ক্ষতিতে, এখানে 28% ক্ষতিতে বিক্রয় মূল্য, 28% ক্ষতিতে বিক্রয় মূল্য হচ্ছে 100 - 28 বা 72 টাকা। 72 টাকা। তাহলে 100 থেকে মাইনাস করলাম কি? তার মানে আমরা ক্রয় মূল্যকে কিন্তু 100 টাকা ধরে নিয়েছি। আচ্ছা, বিক্রয় মূল্য ক্রয় মূল্য অনুপাত,
সুতরাং বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত, বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত। বিক্রয় মূল্য হচ্ছে আমাদের কত টাকা? 72 টাকা। বিক্রয় মূল্য 72 টাকা হলে আর ক্রয় মূল্য কত? 100 টাকা। আমি যদি 4 দিয়ে ডিভাইড করে দিই, 4 দিয়ে এটাকে ভাগ করলে হবে 18, 4 দিয়ে আরও বেশি সংখ্যাতে যাবে, 18 আর কত 25 না, আর ভাগ বেশি সংখ্যা দিয়ে বড় সংখ্যাতে যায় না। 4 দিয়ে ভাগ করলে 18 হবে, আর 4 দিয়ে ভাগ করলে 25 হবে। তাই কি পাশে লিখে দেবো 4 দ্বারা ভাগ করে, 4 দ্বারা ভাগ করে। ঠিক আছে, এটাই অ্যান্সার। ওকে, এটা ছোটো ছোটো অঙ্ক, এগুলো এমসিকিউতে মেইনলি আসতে পারে, রিটেনে আসার মতো অঙ্ক না। এটা দেখবো আমরা। পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 70 বছর, তাদের বয়স অনুপাত 7 বছর পূর্বে ছিল 5:2, আর 5 বছর পরে তাদের বয়স অনুপাত কত হবে? এটা হলো কোশ্চেন। 7 বছর পূর্বে তাদের বয়স অনুপাত ছিল 5:2। তো আমরা কিন্তু ধরে নিতে পারি যে ধরি 7 বছর পূর্বে পিতার বয়স ছিল 7x বছর এবং পুত্রের বয়স ছিল 2x বছর। ঠিক আছে, আচ্ছা সেটাই ধরে নিই। ধরি 7 বছর পূর্বে পিতার বয়স ছিল 7 বছর পূর্বে পিতার বয়স ছিল কত বলছে এখানে? 5:2, তার মানে 5x বছর, 5x বছর। এটা 7 বছর পূর্বে পিতার বয়স ছিল এটা, এবং পুত্রের বয়স ছিল ওই 7 বছর পূর্বেই কিন্তু, হ্যাঁ, এবং পুত্রের বয়স ছিল 2x বছর, 2x বছর। ওকে, শর্ত মতে আমাদের কি বলেছে যে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 70 বছর। আচ্ছা, 7 বছর পূর্বে ছিল 5x বছর, 7 বছর পূর্বে যদি 5x হয় তাহলে বর্তমানে কী হবে? 5x + 7। যেমন তোমার বয়স 7 বছর পূর্বে যদি থাকে কত? 10 বছর। মনে করো 7 বছর পূর্বে তোমার বয়স ছিল 10 বছর, তাহলে এখন কত হবে? 17 বছর, 7 বছর যোগ হবে। তাহলে এখানে 7 বছর পূর্বে যদি 5x থাকে তাহলে বর্তমানে হবে 5x + 7, 5x + 7। এটা হলো পিতার বয়স হবে বর্তমানে। আবার 7 বছর পূর্বে পুত্রের বয়স যেহেতু 2x ছিল, তাহলে বর্তমানে হবে 2x + 7। এই বর্তমানের এই দুজনের বয়সের সমষ্টি হচ্ছে 70 বছর, 70 বছর হচ্ছে বর্তমানে এদের বয়সের সমষ্টি। আচ্ছা, তো 5x আর 2x হচ্ছে 7x, 7x = 70 - 7 7 কত হবে? 14, 14 পাশে লিখি, বা 7x = কত? 56। তাহলে x = আমরা বলতে পারি 8। আচ্ছা, 5 বছর পরে তাদের বয়স অনুপাত কত হবে? সুতরাং 5 বছর পরে তাদের বয়সের অনুপাত, 5 বছর পরে তাদের বয়সের অনুপাত। আচ্ছা, আমরা কিন্তু এখানে চাইলে একটা কাজ করতে পারতাম, বর্তমানে বয়স বের করে নিতাম, দেন 5 বছর তার সাথে যোগ করে দিতাম। ঠিক আছে, আবার চাইলে এভাবে ডিরেক্ট করা যাবে। দেখো 5 বছর 7 বছর পূর্বে ছিল 5x, 7 বছর পূর্বে ছিল 5x, এখন হচ্ছে 5x + 7। বর্তমানে 5x + 7, 5 বছর পরে যখন বলবো তাহলে এর সাথে আরও 5 যোগ হবে, এর সাথে কিন্তু আরও 5 বছর যোগ হবে। এটা হলো 5 বছর পরে পিতার বয়স। আবার এখানে 7 বছর পূর্বে পুত্রের বয়স ছিল 2x, তাহলে বর্তমানে হবে 2x এর সাথে 7 যোগ, আর এর সাথে আরও 5 যোগ হবে, কেন আমরা 5 বছর পরেরটা বের করছি, সো আরও 5 যোগ হবে। আচ্ছা, তাহলে আমি বলতে পারি 5x + 12 অনুপাত কত? 2x + 12। আচ্ছা, x এর ভ্যালুটা এখানেও অবশ্য বসিয়ে দেওয়া যেত, যাই হোক 5 × x এর ভ্যালু কি 8, x এর ভ্যালু 8 প্লাস কত? 12। আচ্ছা, এখানে হচ্ছে 2 × x এর ভ্যালু 8 প্লাস কত? 12। আচ্ছা, তাহলে 5 8 40, 40 আর 12 কত? 52, 52 বছর। আর 18 আর 12 হচ্ছে কত? 28, 16, 16 আর 12 হচ্ছে 28। 4 দিয়ে যদি ভাগ করে দিই, 4 দিয়ে ভাগ করলে হবে কত?
13:7, হ্যাঁ 13:7, পাশে একটু লিখে দিবে যে 4 দ্বারা ভাগ করে, হ্যাঁ দিস ইজ দ্য অ্যান্সার। ওকে, 13:7 4 দ্বারা ভাগ করে, এটা হবে অ্যান্সার আমাদের। এটা এ ও বি দুটি নির্দিষ্ট পথ, এ ও বি নির্দিষ্ট পথ অতিক্রম করে যথাক্রমে T1 এবং T2 মিনিটে এ ও বি এর গড় গতিবেগের অনুপাত কত হবে? আচ্ছা, এ ও বি এর গড় গতিবেগের অনুপাত কী হবে? এখন আমি যদি এ এর গতিবেগ হচ্ছে V1 আর বি এর গতিবেগ V2 এরকম ধরে নিই, এ এর গতিবেগ হচ্ছে V1 আর বি এর গতিবেগ যদি V2 হয়, তাহলে এ অতিক্রম করবে কত? V1 T1 এতটুকু, V1 T1, আর বি অতিবেগ করবে কত? বি অতিক্রম করবে কত? V2 T2, V2 T2। আমরা কি জানি অতিক্রান্ত দূরত্ব S = কি? S = VT, S = VT। আচ্ছা, এখন সে কতটুকু পথ, নির্দিষ্ট পথ অতিক্রম করে, এখন কতটুকু পথ অতিক্রম করেছে আমি তো সেটা জানি না, তো টাইম আমার দেওয়া আছে, টাইম হচ্ছে T1 আর T2। এখন আমি যদি ধরে নেই যে এ এর গতিবেগ V1 আর বি এর গতিবেগ হলো V2, গড় গতিবেগ V1 আর V2, তাহলে এ অতিক্রম করবে হচ্ছে V1 T1 আর বি অতিক্রম করবে V2 T2, এতটুকু দূরত্ব। এবং এদেরকে কি বলতে পারি? আমি সমান বলতে পারি, এদেরকে সমান বলতে পারি, তাই এখানে বলে দিয়েছি সমান। নির্দিষ্ট পথ, একটা নির্দিষ্ট পথ, এটা V1 T1 কি? এটা S না? S, এটাও কি S? ফিজিক্সে যেটা পড়েছে তোমরা যে হ্যাঁ S = কি? VT। তাহলে এই পথ যা হবে এই পথ তাই হবে, তাহলে V1 বাই V2 এর অনুপাত কি হবে? T2 বাই T1 হবে, T2 বাই T1 হবে। তাহলে এদের গতিবেগের অনুপাত হবে কি? সময়ের ব্যস্ত অনুপাতের সমান। এখানে V1 বাই V2, ওখানে কিন্তু T1 বাই T2 না, T2 বাই T1, তাই ব্যস্ত অনুপাতের সমান। ব্যস্ত অনুপাত মানে কি? উল্টাটা, যে বাম পাশে যা ডান পাশে তার উল্টা। আচ্ছা দেখো, মনে করি এ ও বি এর গড় গতিবেগ প্রতি মিনিটে যথাক্রমে V1 ও V2, এটা আমরা গড় গতিবেগ ধরে নিলাম। তার T1 মিনিটে এ অতিক্রম করবে V1 T1 মানে VT, অতিক্রান্ত দূরত্ব মানে কি? S = VT, এটাও কি S = VT, এবং দুজনেই একটি নির্দিষ্ট পথ অতিক্রম করে। নির্দিষ্ট পথ মানে কি? পথের দৈর্ঘ্য তো সমান, তাহলে এখানে V1 T1 আর V2 T2 কী হবে? সমান হবে। তাহলে V1 T1 হচ্ছে T2 বাই T1, সরি V1 V2, এটা হ্যাঁ V1 V2 হবে, এটা একটু ভুল আছে। V1 V2 হচ্ছে T2 বাই T1 এর সমান। তাহলে আমরা বলতে পারবো যে গতিবেগের যে অনুপাত সেটা হচ্ছে সময়ের ব্যস্ত অনুপাতের সমান। এই গতিবেগের যে অনুপাত সময়ের অনুপাতের সমান নয়, কিন্তু সময়ের ব্যস্ত অনুপাতের সমান, কারণ এখানে V1 বাই V2, এখানে হলো T2 বাই T1। আচ্ছা পরেরটাতে যাই। এটা পিতা ও পুত্রের বর্তমান বয়স অনুপাত 7:2, 5 বছর তাদের পরে তাদের বয়সের অনুপাত 8:3 হবে, তাদের বর্তমান বয়স কত হবে? আচ্ছা, এই ম্যাথ আমরা একটু আগেই করে আসলাম। তাহলে পিতা ও পুত্রের বর্তমান বয়স অনুপাত 7:2, তাহলে 7x আর 2x ধরে নেব। 5 বছর পরে তাদের বয়স অনুপাত 8:3 হবে। তা আমি ধরে নিলাম যে পিতার বয়স 7x বছর বর্তমানে, আর পুত্রের বয়স 2x বছর। 5 বছর পরে তাদের যে অনুপাত, তাহলে শর্তমতে হবে হচ্ছে, শর্তমতে 5 বছর পরে পিতার বয়স অনুপাত হবে 7x + 5, 5 বছর পরে পুত্রের বয়স অনুপাত হবে 2x + 5, এবং সেই অনুপাতটা 8/3 সমান, 8:3 সমান। বর্তমানে পিতার বয়স 7x, বর্তমানে পুত্রের বয়স 2x, কারণ এখানে অনুপাত দেওয়া আছে, তো দুটির সাথে আমি x ধরে নিতে পারি, 7x 2x। তো 5 বছর পরে পিতার বয়স হবে 7x + 5, 5 বছর পরে পুত্রের বয়স হবে 2x + 5, এবং সেই 5 বছর পরের যে বয়সের অনুপাত সেটা 8:3, এটা বলে দেওয়া আছে। এখান থেকে কিন্তু আমি x এর মান বের করতে পারবো, x এর মান এখান থেকে বের করব। সেই x এর মানটা তাদের বর্তমান বয়স কত হবে? বর্তমান বয়স আমরা ধরে নিচ্ছি 7x আর 2x, তাহলে এখান থেকে যে x এর ভ্যালু পাবো সেটা এখানে বসালে হয়ে যাবে। ঠিক আছে, সলভটা আমি দেখাচ্ছি। একই টাইপের ম্যাথ, যেহেতু লাইন বাই লাইন না করালাম। পিতার বর্তমান বয়স 7x, পুত্র এটা, তাহলে এখান থেকে অনুপাত বের করে x এর ভ্যালু আমি 5 পেলাম। তাহলে বর্তমানে হবে 7x মানে 35, আর পুত্রের বর্তমান বয়স হবে 2x মানে কি 10, তাহলে 35 বছর হচ্ছে পিতার, আর পুত্রের হচ্ছে 10 বছর। এটা দেখি, যদি এত হয় তবে প্রমাণ করো যে এটা = এটা। আচ্ছা, এখন A/B = B/C, এটা কিন্তু ক্রমিক সমানুপাত। এখন ক্রমিক সমানুপাত কাকে বলে?
প্রথম ও দ্বিতীয় রাশি অনুপাত যদি দ্বিতীয় তৃতীয় রাশি অনুপাতের সমান হয় তবে তাকে ক্রমিক সমানুপাত বলে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি যে 321 আর হচ্ছে 7 147, হ্যাঁ, এটা কিন্তু ক্রমিক সমানুপাত হবে। এটা ক্রমিক সমানুপাত হবে। কেন ক্রমিক সমানুপাত হবে? কারণ প্রথম ও দ্বিতীয় রাশি অনুপাত হলো 3/21, দ্বিতীয় তৃতীয় রাশি অনুপাত হচ্ছে 21/147। অনেক বড় নাম্বার নিয়ে ফেলছি না? তো 3/21 যদি কাটাকাটি করি 1/7 হবে, 21/147 যদি কাটাকাটি করি তাহলেও 1/7 হবে। তারা কিন্তু পরস্পর সমান। তাহলে প্রথম ও দ্বিতীয় রাশি অনুপাত দ্বিতীয় তৃতীয় রাশি অনুপাতের সমান হলে, প্রথম ও দ্বিতীয় রাশি অনুপাত দ্বিতীয় ও তৃতীয় রাশি অনুপাতের সমান হলে তাকে ক্রমিক সমানুপাত বলে। তাহলে এখানেও কিন্তু প্রথম ও দ্বিতীয় রাশি অনুপাত দ্বিতীয় তৃতীয় রাশি অনুপাতের সমান, সেটা ক্রমিক সমানুপাত। আচ্ছা, এখানে যেটা দেওয়া আছে হচ্ছে কি দেওয়া আছে যে A/B = আচ্ছা, এটাতে ইস্টু হিসেবে আমি ভাগ আকারে লিখি, হ্যাঁ। তাহলে A/B = B/C। তাহলে আমরা বলতে পারি B² = AC। এটা কিন্তু দেওয়া আছে। তো আমি রাইট হ্যান্ড সাইড থেকে কাজ করি। এখানে দেখো রাইট হ্যান্ড সাইড হচ্ছে A² + B², A² + B² / B² + C²। তো B² এর ভ্যালু তো আমি পেলাম। B² কি? B² আসলে AC এর সমান, নিচেও B² হলো AC এর সমান। আচ্ছা, উপরে A কমন নেই তাহলে হবে A + C, নিচে যদি C কমন নেই তাহলে কিন্তু হচ্ছে A + C। তাহলে আমরা বলতে পারি A/C। হ্যাঁ, দেখো এটাই কিন্তু আমাদের প্রমাণ। এটাই কিন্তু লেফট হ্যান্ড সাইড। ওকে, পরের ম্যাথে যাই। এটা মারাত্মক ইম্পর্টেন্ট ম্যাথ। 2 মার্কসেও আসতে পারে, 4 মার্কসেও আসতে পারে। A/B = B/C হয় তবে প্রমাণ করো যে এটা = এটা। তাহলে এখানেও কি দেওয়া আছে? A/B = B/C দেওয়া আছে, শর্টে লিখলাম, হ্যাঁ। A/B = B/C। তাহলে আমরা বলতে পারি B² = AC। আচ্ছা, এবার আমি যদি লেফট হ্যান্ড সাইড লিখি এখানে গুণ করে দিব। লেফট হ্যান্ড সাইড হচ্ছে A² B² C² * 1/A³ + 1/B³ + 1/C³। আচ্ছা, তো এটার সাথে এটা গুণ করব। এটার সাথে তো প্রত্যেকটাই গুণ আছে, আর প্রত্যেকটাই গুণ করে দিব। এটার সাথে এটা গুণ করলে A² দিয়ে A³ কাটলে নিচে একটা A হবে, আর উপরে থাকবে B² C², নিচে তো A। এটার সাথে এটা গুণ করলে B², নিচে B আসবে, উপরে থাকবে A² C², আর নিচে আসবে C, উপরে থাকবে A² B²। আচ্ছা, এবার এই B² কিন্তু AC এর সমান, B² হচ্ছে AC এর সমান। তাহলে এই B²কে আমি AC বলতে পারি, নিচে কি A প্লাস, এখানে বলা যায় AC², নিচে কি B প্লাস, এখানে A² আছে থাক, এই B²কে আমি AC বলতে পারি, নিচে কি C। আচ্ছা, সরি, এখানে কিন্তু একটা C² ছিল, হ্যাঁ। B² মানে তো AC, পাশে একটা C² আছে, A কাটা যায়, তাহলে হচ্ছে C³ প্লাস AC-কে আমি B² বলতে পারি, বাইরে তো একটা স্কোয়ার থাকছেই, এখানে A² আছে থাক। AC-কে কি বলা যায়? সরি, AC-কে তো আমরা আবার B² বলে তো উপরেটাই চলে আসবে, C ক্যান্সেল, তাহলে A আর A² হবে A³। আচ্ছা, তাহলে এখানে C³ প্লাস উপরে B⁴, নিচে B⁴/B প্লাস এখানে A³ তাহলে আমি বলতে পারি A³ এই A³টাকে আগে লিখি, B4/B মানে হলো B³ প্লাস C³। হ্যাঁ, এটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড, সো প্রুভড। ঠিক আছে, এটা এখানে আমরা একটু বলে দিতে পারি যে যেহেতু B² = AC, ওকে।
এই ম্যাথটা কিন্তু অনেকভাবে ঘুরে আসছে, দেখা গেল এখানে হয়তো এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার 1/a কিউ 1/b কিউ 1/c কিউ এরকম আছে, বাট এটাই আবার A4 B4 C4 1/a6 1/b6 এভাবে যে কোনো মান দিয়ে আসতে পারে, কিন্তু রুলস কিন্তু একই রুলসই করতে হবে। এটা সেম অনুপাত, ওই ক্রমিক সমানুপাতি দেওয়া আছে, আমাদেরকে প্রমাণ করতে হবে এটা ইকুয়াল টু 1। তাহলে আমরা আগে লিখে নেব, দেওয়া আছে A/B = B/C, এটা আমি বারবার না লিখি, তুমি তো বুঝতেই পারছো এটা কী লিখতে হবে। তাহলে B² = AC, এটা তো আমরা পাবো, এখান থেকে এটা পাবো। দেন লেফট হ্যান্ড সাইড কী পাবো? লেফট হ্যান্ড সাইড হচ্ছে ABC × A + B + C হোল কিউব। নিচে এসে AB + BC + CA হোল কিউব। আচ্ছা, উপরে বি আছে, বিটাকে আমি লিখলাম। উপরে দেখো যখন আমি বি লিখে ফেলো তখন তো এসি থাকবে, আর এসিকে কিন্তু আমি B² বলতে পারি। বিকে বি এর মতো লিখে ফেললে এসি থাকবে, ওই এসিকে আমি B² বলতে পারি। আর পাশে যা আছে তাই থাক, A + B + C হোল কিউব, নিচে AB + BC + CA হোল কিউব। অথবা এই ম্যাথটা অবশ্য অনেকভাবে করা যায়। আচ্ছা, আমি নিচেই মান বসাচ্ছি, AB + BC + CA। CA কি? CA তো B², এই CA কে আমি B² বলতে পারি, তো CA হচ্ছে B², বাইরে কি আছে? কিউব। পাশে একটু লিখে দিব, যেহেতু B² = AC, যেহেতু B² = AC। এবার দেখো এখানে B³ আছে, B³ থাক, ভিতরে আছে A + B + C হোল কিউব, নিচে এই ভিতর থেকে AB + BC + B², সব জায়গায় কিন্তু B আছে, তো সব জায়গায় যদি B থাকে, B কিন্তু আমি কমন নিতে পারি। আচ্ছা, যেই B কমন নিব সেই B এর সাথে কি কিউব আছে? এক লাইন বেশি করবো? আচ্ছা, এক লাইন বেশি করি, হ্যাঁ, নাহলে বুঝতে সমস্যা হচ্ছে। ভিতর থেকে B কমন যাই, আচ্ছা B কমন নিলে এখানে হবে A প্লাস, এই B কমন নিয়েছে মানে C থাকবে, এখানে B কমন নিয়েছে মানে আরেকটা B থাকবে হোল কিউব। দেখো তো ঠিক আছে কিনা। এবার উপরে B³ × A + B + C হোল কিউব, নিচে এসে এই B এর সাথেও কিন্তু কিউব আছে, তাহলে এই B এর সাথে কিউব করলে B³ হবে, B³। আর ভিতরে A + C + B কে আমি A + B + C লিখতে পারি হোল কিউব। পুরোপুরি কাটাকাটি গেলে 1। ওকে, তার মানে এখান থেকে বি যে আমি কমন নিব ওই বি এর সাথেও কিন্তু কিউব থাকবে, সো মাস্ট সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। সেকেন্ড ব্র্যাকেট না দিলে কিন্তু ভুল হবে। এখানে যেমন আমি এক লাইন শর্ট করেছি, এটা তোমাদের ডিটেলসে দেখালাম। এটা A/B B/C C/D হলে দেখা হচ্ছে এটা ইকুয়াল টু এটা, একই টাইপের ম্যাথ, কিন্তু এখানে আমরা করব এখানে তো তিনটা, আবার A/B B/C C/D তিনটা রেশিও সমান, তো তিনটে যেহেতু সমান এখান থেকে আমরা কে ধরে করতে পারি, অথবা AC = B², আবার BD = C², ওভাবেও করা যেতে পারে। তবে সবচেয়ে পপুলার রুলস হচ্ছে কে ধরে করা। আচ্ছা, সেটাই আমি করাই। তো ধরি সবগুলো ইকুয়াল টু কে, ধরি A/B = B/C = C/D = কে। আমরা সবগুলোকে কে ধরে নিলাম, তাহলে আমি বলতে পারি তাহলে A = কী হবে, B এর সাথে কে গুণ মানে B কে, B = হবে C কে, B = হবে C কে, আর C = হবে D কে। আচ্ছা, বা এখানে B = কী দাঁড়াচ্ছে, C যেহেতু D কে সমান, C হচ্ছে D কে, তাহলে C যদি D কে হয় D কে আর কে কী হবে, DK² হবে, DK² হবে। আচ্ছা, আবার B যেহেতু DK² এর সমান, B যেহেতু DK² সমান, তাহলে B DK² কী হলো DK³, তাহলে A = আমরা বলতে পারি DK³। তাহলে A হচ্ছে DK³, B হচ্ছে DK² আর C হচ্ছে DK। ওকে, এটা এবার লেফট হ্যান্ড সাইড এটা আমাদের, রাইট হ্যান্ড সাইড এটা, তো মান বসাই। লেফট হ্যান্ড সাইড হচ্ছে A³ B³ / B³ C³, তাহলে A³ + B³
ডিভাইডেড বাই বি কিউব প্লাস সি কিউব। আচ্ছা, এখানে এ কিউব প্লাস বি কিউব ডিভাইডেড বাই বি কিউব সি প্লাস সি কিউব। এ কি? এ হচ্ছে ডি কে কিউব, ডি কে কিউব, ডি কে কিউব, তার আবার হোল কিউব আছে। তাহলে আমরা কি বলতে পারি? ডি কে কিউব তার আবার হোল কিউব। আচ্ছা, একটা বেশি লিখি। বি আবার কি? বি হচ্ছে ডি কে স্কোয়ার তার আবার হোল কিউব। এখানে বি হলো ডি কে স্কোয়ার তার হোল কিউব। আর এখানে সি কিউব মানে কি? সি কিউব মানে হচ্ছে সি কি? সি আমাদের ডি কে, তার মানে ডি কে কিউব, ডি কে কিউব। ওকে, আচ্ছা, এবার আমি যদি এখানে ডি কিউব কে টু দ্য পাওয়ার 9 লিখি প্লাস ডি কিউব কে টু দ্য পাওয়ার 6 ডিভাইডেড বাই ডি কিউব কে 6 প্লাস ডি কিউব কে কিউব। আচ্ছা, উপরে ডি কিউব কে 6 কমন নিচ্ছি। কমন নিলে এখানে আসবে কে কিউব প্লাস 1। নিচে যদি আমি ডি কিউব কে কিউব কমন নেই তাহলে আসবে কে কিউব প্লাস 1। এই দুটো ফুল কাটা যায়, এদিকে কাটাকাটি করলে কি হবে? কে কিউব হবে। হ্যাঁ, কে কিউব আমাদের লেফট হ্যান্ড সাইড। একইভাবে রাইট হ্যান্ড সাইড হচ্ছে আসবে কি? কে কিউব। আচ্ছা, আমি আরেকভাবে একটু চিন্তা করি। উপরে যদি বি কিউব কমন নিতাম এ কিউব বাই বি কিউব আসতো, এ বাই বিকে কে কিউব বলতে পারতাম। আর নিচে যদি বি কিউব কমন নিতাম তাহলে আসতো কি? 1 প্লাস সি কিউব বাই এ কিউব। বি কিউব কি? সি কিউব বাই বি কিউব আসবে। আচ্ছা, ওটা আমি আরেকটা দেখাচ্ছি, আরও একভাবে করা যাবে। এবার ম্যাথটা একটু ছোটো হবে, এভাবে সহজ হয় কিন্তু একটু বড় হয়ে যায়। রাইট হ্যান্ড সাইড কী করবো? বি কিউব প্লাস সি কিউব, বি কিউব প্লাস সি কিউব ডিভাইডেড বাই সি কিউব প্লাস ডি কিউব। আচ্ছা, বি আমাদের কি? বি হচ্ছে ডি কে স্কোয়ার। তাহলে ডি কে স্কোয়ারকে কিউব করলে হবে ডি কিউব কে টু দ্য পাওয়ার 6 প্লাস সি কিউব, সি কিউব হলো ডি কিউব কে কিউব, এখানেও ডি কিউব কে কিউব প্লাস এখানে ডি কিউব। তাহলে উপরে ডি কিউব কে কিউব কমন যাচ্ছে, তাহলে হবে কে কিউব প্লাস 1। আর নিচে ডি কিউব কমন নিলে হবে কে কিউব প্লাস 1। এই দুটো কাটাকাটি যাচ্ছে, এটাও কাটাকাটি, তাহলে রাইট হ্যান্ড সাইড কি? কে কিউব। ওকে, আচ্ছা, এটা লেফট হ্যান্ড সাইডেও আমরা মান বসাবো। এটাও সবই একেবারেই করে দিয়েছিলাম। যেমন এখানে যেমন দেখো একেবারেই করা আছে যে এটা আমরা পেলাম, তারপর কে কিউব কমন নিলে যেটা থাকে এটা থেকে আমরা রাইট হ্যান্ড সাইড বানিয়েছি। এভাবে করা যায়, আসলে অনেকভাবেই হতে পারে। আচ্ছা, এটা সেম ম্যাথ, এ বাই বি, বি বাই সি, সি বাই ডি যদি সমান হয় তবে দেখা হচ্ছে এটা ইকুয়াল টু এটা। তো এটা করার জন্য কি আমাকে ওটা আগে লিখতে হবে? এ বাই বি, বি বাই সি, সি বাই ডি ইকুয়াল টু কে লিখবো আগে। কে লিখে দেন ওখান থেকে আমরা ভ্যালুগুলো পাব। আচ্ছা, লিখিয়ে দিচ্ছি আমি। ধরি এ বাই বি, বি বাই সি, সি বাই ডি ইকুয়াল টু কে। তাহলে বলতে পারি এ ইকুয়াল টু কি? বি কে, বি কে, বি ইকুয়াল টু সি কে, আর সি ইকুয়াল টু বলতে পারি ডি কে। কিন্তু সি যেহেতু ডি কে সমান, এই সি হচ্ছে ডি কে, তার ডি কে আর কে হলো ডি কে স্কোয়ার, ডি কে স্কোয়ার। বি আবার ডি কে স্কোয়ার, এই বি যদি ডি কে স্কোয়ার হয় তাহলে আমরা বলতে পারি এ ইকুয়াল টু কি? ডি কে কিউব, ডি কে কিউব। ওকে, এই ভ্যালুগুলোই আমরা বসাবো লেফট হ্যান্ড সাইডে। তো লেফট হ্যান্ড সাইড ওকে, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এর সাথে আছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। আচ্ছা, এবার এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, আর এখানে বি স্কোয়ার সি স্কোয়ার ডি স্কোয়ার, ভ্যালু বসাবো। এ মানে হলো ডি কে কিউব, তো ডি কে কিউবকে স্কোয়ার করলে হবে ডি স্কোয়ার কে টু দ্য পাওয়ার 6, বি স্কোয়ার এটাকে স্কোয়ার করলে হবে ডি স্কোয়ার কে টু দ্য পাওয়ার 4, সি স্কোয়ার, সি হচ্ছে আমাদের ডি কে, তাহলে ডি স্কোয়ার কে স্কোয়ার। ওকে, ভ্যালু বসালাম। এখানে আবার বি স্কোয়ার, বি হচ্ছে ডি কে স্কোয়ার, তাকে স্কোয়ার করলে হবে ডি স্কোয়ার কে টু দ্য পাওয়ার 4, এটা হবে ডি স্কোয়ার কে স্কোয়ার, আর সাথে হবে ডি স্কোয়ার। ওকে,
এখানে কি কমন যায়, ডি স্কোয়ার কে স্কোয়ার সব জায়গা থেকে কমন যায়, তো আমরা কমন নিলাম ডি স্কোয়ার কে স্কোয়ার। কমন নিলে এখানে আসবে কে টু দ্য পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1, আর এখানে যদি আমি ডি স্কোয়ার কমন নিই তাহলে আসবে কে টু দ্য পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1। আচ্ছা, তাহলে আমরা পাচ্ছি ডি টু দ্য পাওয়ার 4 কে স্কোয়ার, আর এটা থাকছে কে টু দ্য পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। এই ডি স্কোয়ার ডি টু দ্য পাওয়ার 4 হবে কে স্কোয়ার, আর এটা কয়টা পাচ্ছি, 2টা পাচ্ছি। আচ্ছা, এখান থেকে আমি একেবারে রাইট হ্যান্ড সাইড করে ফেলবো। এখান থেকে রাইট হ্যান্ড সাইডে কিন্তু হোল স্কোয়ার আছে, বাহিরে 2 আছে, পাওয়ার আছে বাহিরে হোল স্কোয়ার। তো আমরা কি করব, এটাকেও কিন্তু হোল স্কোয়ার আকারে লেখা যায়, এটা তো হোল স্কোয়ার আকারে আসেই। তাহলে একটা কাজ করি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই পুরো জিনিসটাকে একটা স্কোয়ারের মধ্যে লিখব। তাহলে এটাকে যদি হোল স্কোয়ারের ভিতরে নিয়ে আসি তাহলে d4 কে স্কোয়ার না হয়ে হবে ডি স্কোয়ার কে। উপরের লাইনে যে স্কোয়ারটা ছিল ওই স্কোয়ার কিন্তু এখানে নাই, বাট এখন কিন্তু আমি এই যে ডি স্কোয়ার কে যেটা লিখলাম তার সাথে কিন্তু স্কোয়ার থাকছে, তাই d4 কে স্কোয়ার না লিখে আমাকে ডি স্কোয়ার কে লিখতে হবে। আচ্ছা, আর এই পুরোটা কে টু দ্য পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 পুরোটা ব্র্যাকেট এভাবে লেখা যেতে পারে। দেন আমরা ভিতরে গুণ করে দিব। তো গুণ করলে হবে ডি স্কোয়ার কে টু দ্য পাওয়ার 5 প্লাস ডি স্কোয়ার কে কিউব প্লাস ডি স্কোয়ার কে। আচ্ছা, বাইরে হোল স্কোয়ার আছে লিখলাম। দেন এই ভিতরে এটাকে আবার একটু গুছিয়ে লিখব, এমনভাবে লিখবো আমরা যেন এ বি প্লাস বিসি প্লাস সিডি আমাদের লেফট হ্যান্ড সাইডে রাইট হ্যান্ড সাইডে যেটা আছে ওটা যেন আসে এ বি, এ ইন্টু বি। এ আমাদের কী ছিল, এ ছিল ডি কে কিউব আর বি ছিল ডি কে স্কোয়ার। তাহলে ওটা আমি লিখে ফেলবো ডি কে কিউব আর বি ছিল ডি কে স্কোয়ার। দেখো যদি আমি এটা লিখি ডি আর ডি স্কোয়ার কিন্তু ডি স্কোয়ার, ডিতে ডি স্কোয়ার কে টু দ্য পাওয়ার 5 যেটার সাথে মিলে যাচ্ছে। আবার আরেকটা আমার কী দরকার, আরেকটা দরকার বিসি। বি হচ্ছে ডি কে স্কোয়ার আর সি হচ্ছে অনলি ডি কে। এই দুটাকে গুণ করলে হবে ডি স্কোয়ার কে কিউব, এই যে ডি স্কোয়ার কে কিউব কিন্তু উপরে আছে, প্লাস আরেকটা কি দরকার সিডি। তো সি হচ্ছে আমাদের ডি কে আর ডি তো ডি। এবার দেখি যে পুরোটার থেকে আসে কিনা, ডি কে আর ডি গুণ করলে কিন্তু ডি স্কোয়ার কেই হয়। তো এটা এ বি আসে, এটা বিসি আসবে, এটা সিডি আসবে। সো প্রমাণ কিন্তু হয়ে গেছে, হ্যাঁ, এ বি প্লাস বিসি প্লাস সিডি হোল স্কোয়ার। ওকে, প্রুভড। নাকি শর্ট বলছে, যাই হোক। এটা এখানে এভাবে করা আছে, লেফট হ্যান্ড সাইড থেকে ডিরেক্ট রাইট হ্যান্ড সাইড করেছি আমরা। এটা দেখি এ বাই বি যদি বি বাই সি এর সমান হয় তবে প্রমাণ করো যে এটা ইকুয়াল টু এটা। আচ্ছা, এইচ টু বি ইকুয়াল টু বি ইজ টু সি হলে এ বাই বি ইকুয়াল টু বি বাই সি, তাহলে আমি বলতে পারি বি স্কোয়ার সমান এসি। এখান থেকে কিন্তু বলা যাবে যে বি স্কোয়ার সমান এসি, সমান হবে, হ্যাঁ, ইকুয়াল প্লাস আছে সমান বি স্কোয়ার ইকুয়াল টু এসি। তো লেফট হ্যান্ড সাইড লিখি, লেফট হ্যান্ড সাইড হচ্ছে এটা, একেবারে লিখে ফেললাম। উপরে কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, নিচে হচ্ছে বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার। আচ্ছা, এ স্কোয়ার প্লাস 2ab, এই বি স্কোয়ারকে আমি কি বলতে পারি, বি স্কোয়ারকে এসি বলতে পারি। নিচে এসে এই বি স্কোয়ারকে বলা যায় এসি প্লাস 2bc প্লাস সি স্কোয়ার। উপরে এ কমন যায় তাহলে এ প্লাস 2b প্লাস সি, নিচে সি কমন যায় তাহলেও বলা যায় এ প্লাস 2b প্লাস সি। দুটো ক্যান্সেল আউট, এ বাই সি। এখানে একটু বলে দিব যেহেতু বি স্কোয়ার ইকুয়াল টু এসি, যেহেতু বি স্কোয়ার ইকুয়াল টু এসি এটা বলা যায়, হ্যাঁ। আচ্ছা, এটা পেলাম। এবার রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, নিচে হলো বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। উপরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই বি স্কোয়ারকে তো এসি বলা যায়, নিচের এই বি স্কোয়ারকেও এসি বলা যায়, এসি প্লাস সি স্কোয়ার। উপরে এ কমন নিলে হবে এ প্লাস সি, নিচে সি কমন নিলে হবে এ প্লাস সি, এ প্লাস সি কাটাকাটি যায়, তাহলে এ বাই সি আমাদের রাইট হ্যান্ড সাইড। তো লেফট হ্যান্ড সাইডও এ বাই সি, রাইট হ্যান্ড সাইডও এ বাই সি। ওকে,
ওকে, আর এ বাই বি এটা তো প্রথমে লিখে নিবে, দেওয়া আছে এটা ইকুয়াল টু এটা লিখে দেন বি স্কোয়ার ইকুয়াল টু এসি পেয়ে যাবে। এটা এ বাই বি যদি সি বাই ডি হয় তবে দেখাও যে লেফট হ্যান্ড সাইড এটা ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড এটা। আচ্ছা, তাহলে এখানে আমরা কি করতে পারি, কি বলা যায়, এডি ইকুয়াল টু বিসি বলা যায়। এডি ইকুয়াল টু বিসি আমাদের আছে, এডি তো নাই এখানে, বিসিও নাই না, তাহলে আমরা কি বলতে পারি যে সবগুলোকে কে ধরে নিলাম, সবগুলোকে যদি কে ধরি তাহলে এ ইকুয়াল টু আসবে বি কে আর সি ইকুয়াল টু আসবে ডি কে, দেন আমরা ভ্যালু বসাবো দুই পাশে। হ্যাঁ, আচ্ছা, এটা আমি একেবারে ডিরেক্ট দেখিয়ে দিই। এটা দেখো, এটা ইজি ম্যাথ। তাহলে এ ইকুয়াল টু এ বাই বি সি বাই ডি যদি কে হয় তাহলে আমি বলতে পারি এ ইকুয়াল টু বি কে, আবার সি ইকুয়াল টু ডি কে, আর আর গুণ করলে এটা হয়। দেন এ মানে হচ্ছে কি বি কে, আর বি স্কোয়ার যা ছিল তাই। সি মানে কি, এখানে এ মানে বি কে, তাহলে বি স্কোয়ার কে স্কোয়ার, এখানে বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস বি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো উপরে বি স্কোয়ার কমন যায়, নিচে বি স্কোয়ার কমন যায়, এটা থাকে লেফট হ্যান্ড সাইড। আবার এখানে এসি প্লাস বিডি, এসি মাইনাস বিডি, তো এর ভ্যালু আমি জানি, সি এর ভ্যালু জানি, এর ভ্যালু জানি, সি এর ভ্যালু জানি, বসালাম, এর ভ্যালু জানি, সি এর ভ্যালু জানি, বসালাম, বিডি যেমন ছিল তেমনই থাক। এবার উপরে এখানে বিডি কে স্কোয়ার, নিচে বিডি কে স্কোয়ার, তাহলে উপরে নিচে বিডি কমন যায়, কমন নিলে বিডি বিডি কাটা যাবে, কে স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই কে স্কোয়ার মাইনাস 1। একটু লিখতে হয় বেশি এই টাইপের অঙ্ক, এমনি তো অনেক ইজি এই চ্যাপ্টারটা। হ্যাঁ, এইটা এই যে এই ম্যাথটাতেও প্রচুর লিখতে হয় যে মাতা ও কন্যার বর্তমান বয়সের সমষ্টি এস বছর, তাদের বয়সের অনুপাত টি বছর পূর্বে ছিল আর ইস টু পি, এক্স বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে। আচ্ছা, এই ম্যাথটাও কিন্তু সব এই আর এস পি টি এক্স এগুলোর মাধ্যমেই অ্যান্সার আসবে, কোনো সংখ্যায় অ্যান্সার আসবে না। যেমন দেখো এই ম্যাথটা আমাদের বলছে মাতা কন্যার বর্তমান বয়সের সমষ্টি এস বছর, মাতা ও কন্যার বর্তমান বয়সের সমষ্টি এস বছর। তো আমরা ধরে নিই যে মাতার বর্তমান বয়স হলো এ আর কন্যার বর্তমান বয়স হলো বি। মাতার বর্তমান বয়স আর কন্যার বর্তমান বয়স আমি ধরে নিলাম এ বছর আর বি বছর। তো শর্ত মতে এ আর বি এর যোগফল কি, এ আর বি এর যোগফল কিন্তু এস, কেন, কারণ তাদের বয়সের সমষ্টি হলো এস বছর। আবার টি বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল আর ইস টু পি। তো টি বছর পূর্বে বর্তমানে যদি এ হয় তাহলে টি বছর পূর্বে বয়স কী হবে, টি বছর পূর্বে হবে এ মাইনাস টি আর বি মাইনাস টি, তখন অনুপাত কি আর বাই পি, তখনকার অনুপাত হচ্ছে আর বাই পি। আমি একটু বড় করে দেখাই এখানে, তখন অনুপাত হচ্ছে আর বাই পি। আচ্ছা, এবার এখানে দেখো এ মাইনাস টি, এই আরকে আমি এপাশে ভাগ করে নিয়ে আসলাম, আর এই বি মাইনাস টিটাকেই ওপাশে নিলাম, আর গুণ ছিল এপাশে ভাগ, আর বি মাইনাস টি ভাগ ছিল ওপাশে গিয়ে গুণ। এবার দেখো দুটো অনুপাত যদি সমান হয়, এই যে এই দুটো অনুপাত কিন্তু সমান, এই দুটো অনুপাত যদি সমান হয়, এটা আমি একটা সংখ্যার মাধ্যমে দেখাই। মনে করো 1/3 আর হচ্ছে 7/21, এই দুটো অনুপাত কিন্তু সমান। এবার আমি কি করলাম, এই 1-এর সাথে 7 যোগ করে উপরে লিখলাম, 3-র সাথে 21 যোগ করে নিচে লিখলাম, এবং এই অনুপাতটাও কিন্তু এদের সমান হবে। তাহলে একাধিক অনুপাত যদি সমান হয়, যে এটা একটা অনুপাত এটা একটা অনুপাত, এরা যদি সমান হয়, তো এটা যেমন 1/3, 7/21 এটা যদি কাটাকাটি করি এটাও কিন্তু 1/3, আবার 8/24 এটা যদি কাটাকাটি করি এটাও কিন্তু 1/3। আচ্ছা, 8/24 আসলে কীভাবে, 1-এর সাথে 7 গুণ করে 8 আর 3-র সাথে 21 গুণ করে 24। তার মানে আমি বলতে চাচ্ছি একাধিক অনুপাত যদি সমান হয় তাহলে তাদের লবগুলোর যোগফলকে উপরে, আবার হরগুলোর যোগফলকে যদি আমি নিচে লিখি তাহলে ওই অনুপাতের সমান হবে মাস্ট। ঠিক আছে, তাহলে এই দুটো অনুপাত যেহেতু সমান, এটা আর এটা যেহেতু সমান, তাহলে যদি লবগুলোর যোগফল এ এর সাথে বি এর যোগফল এ প্লাস বি, মাইনাস টি হলো -2t, আর নিচে ছিল আর প্লাস পি, নিচে আর প্লাস পি। ওকে, এবার এ প্লাস বি কী, এ প্লাস বি তো আমাদের এস, তাহলে আমি বলতে পারি এস -2t, আর নিচে যা ছিল তাই আর প্লাস পি। ওকে, এখন এখানে এই কথাটা লিখে দিবে যে একাধিক অনুপাত সমান হলে তাদের লব ও হরের যোগফল দ্বারা তৈরি অনুপাতও কী হয়, সমান হয়। আচ্ছা,
এবার এই দুটো অনুপাতের দিকে একটু তাকাও, ওই প্রথমটা লাস্টেরটা। এ মাইনাস টি বাই আর হচ্ছে এটার সমান হলো ফাইনালি। তাহলে এ মাইনাস টি ইকুয়াল টু কি, এই আর গিয়ে এ পাশে উপরে কি হবে, গুণ হবে, আর উপরে এটার সাথে কি গুণ হবে। তাহলে এ মাইনাস টি ইকুয়াল টু আর ইন্টু এস মাইনাস টু টি ডিভাইডেড বাই আর প্লাস টি, এটাই কিন্তু আমরা লিখলাম এখানে, এটাই কিন্তু এখানে লিখলাম। তাহলে এ ইকুয়াল টু কী হবে, এ পাশে মাইনাস টি ছিল, এই মাইনাস টি ও পাশে গেলে কী হবে, প্লাস টি, এই মাইনাস টি ও পাশে গেলে হবে প্লাস টি। তাহলে এর ভ্যালু আমরা এখানে পেয়ে গেলাম, এর ভ্যালু আমরা পেয়ে গেলাম। এর ভ্যালু আমাদের দরকার কেন, দেখো এ বা বি কিন্তু অঙ্কে দেওয়া নেই, এর মানও দেওয়া নেই, বি এর মানও দেওয়া নেই। তো এ বা বি এর মান যেহেতু দেওয়া নেই, আমি এ বি ধরে নিয়েছি, এ বি অঙ্কে ছিলই না, তাহলে এ অঙ্কে ছিল না, বি অঙ্কে ছিল না, এই দুটো ধরে নিয়েছি। তাই এ এবং বি এর ভ্যালু আমরা এখানে যে আর এস পি টি যা কিছু আছে ওই ভ্যালুগুলোর মাধ্যমে বের করে নিব, তাই কিন্তু এখানে করেছি যে এর ভ্যালু আমি বের করলাম আর এস পি টি এগুলোর মাধ্যমে। বি এর ভ্যালু একইভাবে এই যে এটা ইকুয়াল টু এটা থেকে আমরা বি এর ভ্যালু পেয়ে যাব, বি মাইনাস টি ইকুয়াল টু এই পি ও পাশে গুণ হবে, সেখান থেকে মাইনাস টিকে ও পাশে বললে বি এর ভ্যালু এটা। তো প্রথম কাজ হচ্ছে এ এর ভ্যালু আর বি এর ভ্যালু বের করা। তাহলে এ এর ভ্যালু পেলাম, বি এর ভ্যালু পেলাম। আমাদের কিন্তু কোশ্চেনে বলেছে যে এক্স বছর পরে তাদের বয়স অনুপাত কত হবে। তাহলে এক্স বছর পরে, দেখো কোশ্চেনে আসে হচ্ছে এক্স বছর পরে মাতা ও কন্যার বয়স অনুপাত কত হবে। আচ্ছা এখন বয়স কত, এখন কিন্তু একজনের বয়স এ বছর আর একজনের বয়স বি বছর। তো যদি এক্স বছর পরে বলি তাহলে তাদের বয়স অনুপাত হবে এ প্লাস এক্স আর বি প্লাস এক্স, এ প্লাস এক্স আর হচ্ছে বি প্লাস এক্স। এবার এ কিন্তু আমরা জানি এর ভ্যালু হচ্ছে এই পুরোটা, এটা হচ্ছে এ এর ভ্যালু, একটু আগে যেটা বের করলাম ওটা এ, আর এই যে এটা হলো বি এর ভ্যালু, টি সহ কিন্তু, হ্যাঁ টি সহ। এ এর ভ্যালু এটা প্লাস এক্স, বি এর ভ্যালু এটা প্লাস এক্স কেন, কারণ এক্স বছর পরে, বর্তমানে বয়স এ তাহলে এক্স বছর পরে হবে এ প্লাস এক্স, বর্তমানে বয়স বি তাহলে এক্স বছর পরে হবে বি প্লাস এক্স। এবার দেখো এখানে আমি একটু শর্টে করেছি, উপরে লসাগু আর প্লাস পি, নিচেও কিন্তু লসাগু আর প্লাস পি। তাহলে এই আর প্লাস পি যদি লসাগু করি তাহলে এস আর মাইনাস টু আর টি, এস আর মাইনাস টু আর টি, আর প্লাস পি টি প্লাস এক্সের সাথে গুণ হবে, তার মানে আর টি প্লাস আর এক্স, আর টি প্লাস আর এক্স, পিটি প্লাস পি এক্স, এই যে পিটি প্লাস পি এক্স। নিচে আবার একইভাবে যদি লসাগু করে থাকি আমি এসপি মাইনাস টু পিটি, এসপি মাইনাস টু পিটি, তারপরে আর টি প্লাস পিটি আর এক্স প্লাস পি এক্স, আর টি প্লাস পিটি আর এক্স প্লাস পি এক্স। এবার উপরে আর কমন যায়, পি কমন যায়, নিচে কি পি কমন যায়, আর কমন যায়। আচ্ছা এবার আমি চাইলে এখানেও অনুপাত লিখতে পারি, কিন্তু এটাকে আরেকটু স্মার্টভাবে লেখা হয়েছে, দেখো কীভাবে, লব ও হরকে এইটা তারা গুণ করে, এই ভাগ করে, সরি এক্স প্লাস টি আর এস প্লাস এক্স মাইনাস টি, এই দুটো তারা ভাগ করে। প্রত্যেকটাকে তুমি যদি এই দুটো তারা ভাগ করো তাহলে এটা চলে আসবে কীভাবে দেখি, এটা আমি একটু বলে দিই, পাশে একটু লিখে দিই, হ্যাঁ আর ইন্টু এস প্লাস এক্স মাইনাস টি, আর ইন্টু এস প্লাস এক্স মাইনাস টি, এটাকে আমি ভাগ করছি এক্স প্লাস টি ইন্টু এস প্লাস এক্স মাইনাস টি, এটা তারা ভাগ করলাম। ওকে, আবার পাশে আছে পি ইন্টু এক্স প্লাস টি প্লাস পি ইন্টু এক্স প্লাস টি, তার নিচে এই একই জিনিস দ্বারা ভাগ করছি এক্স প্লাস টি ইন্টু এস প্লাস এক্স মাইনাস টি, এস প্লাস এক্স মাইনাস টি। আচ্ছা নিচে এসে আবার পি ইন্টু এস প্লাস এক্স মাইনাস টি, পি ইন্টু এস প্লাস এক্স মাইনাস টি, একে ভাগ করছি আমি এক্স প্লাস টি ইন্টু এস প্লাস এক্স মাইনাস টি দ্বারা। আবার আর ইন্টু এক্স প্লাস টি, আর ইন্টু এক্স প্লাস টি, একে ভাগ করছি ওই একই জিনিস দ্বারা এক্স প্লাস টি ইন্টু এস প্লাস এক্স মাইনাস টি। দেখো বুঝলাম কিনা, তার মানে উপরে এই ভগ্নাংশের লবে কয়টা টার্ম ছিল, এই একটা ছিল, এই একটা ছিল, তো এই দুটোকেই আমরা এক্স প্লাস টি ইন্টু এস প্লাস এক্স মাইনাস টি দ্বারা ভাগ করেছি, নিচেও কি করেছি ওই একই কাজই করেছি। আচ্ছা এক্স প্লাস টি ইন্টু এস প্লাস এক্স মাইনাস টি দ্বারা ভাগ করলাম সবাইকে, তো এই লাইনটা আমি দেখাইনি, এমনিতেই ম্যাথটা অনেক বড় হয়ে যায়। এবার কে কে কাটা যাচ্ছে, এটা কাটা যাচ্ছে, এই দুটা কাটা যাচ্ছে, এই দুটা কাটা যাচ্ছে, এই দুটা কাটা যাচ্ছে, তো কাটা গেলে কী থাকছে আর বাই এক্স প্লাস টি, পি
পি বাই এস প্লাস এক্স মাইনাস টি, এই যে দেখো আর বাই এক্স প্লাস টি, পি বাই এস প্লাস এক্স মাইনাস টি। এখানে পি বাই এক্স প্লাস টি, যে পি বাই এক্স প্লাস টি, আর বাই এস প্লাস এক্স মাইনাস টি, এই যে আর বাই এস প্লাস এক্স মাইনাস টি। ওকে, তাহলে আমরা বলতে পারবো যে এক্স বছর পরে মাতা ও কন্যা বয়সের অনুপাত হবে, তাহলে উপরেরটা কার বয়স? মাতার বয়স, তাহলে উপরেরটা অনুপাত এই নিচেরটা, পুরোটা কিন্তু একসাথে। হ্যাঁ, উপরে ল পুরোটা হলো মাতার বয়স, আর হর পুরোটাই হচ্ছে কন্যার বয়স। তাহলে আমরা কী করবো, এখানে এ আর বি ধরে নিব। মাতার কন্যার বয়স, মাতার বর্তমান বয়সে কন্যার বর্তমান বয়স ধরে নিব। দেন সেখান থেকে এ প্লাস বি ইকুয়াল টু এস বলতে পারবো। আবার টি বছর পূর্বে অনুপাত ছিল আর এস টু পি, সেখান থেকে আমরা এ আর বি এর মানটা আলাদাভাবে বের করে নেব। এ আর বি এর মান এস আর পি টি এদের মাধ্যমে বের করতে হবে। দেন হচ্ছে এই ভ্যালুটা এখানে বসালে আমরা এক্স বছর পরে অনুপাত পেয়ে যাব। নর্মালি কখনো আসে না এই পরীক্ষায় এই অঙ্ক, কিন্তু আমাদের বইয়ের কাজে হচ্ছে এই অঙ্কটা আসে। ঠিক আছে, ওকে, কাজের আরেকটা অঙ্ক, লাস্ট অঙ্ক এই লেকচারের দেখি আমরা। এটা লাস্ট অঙ্ক। একটি ল্যাম্পপোস্ট থেকে পি মিটার দূরে দাঁড়ানো আর মিটার উচ্চতা বিশিষ্ট এক ব্যক্তির ছায়ার দৈর্ঘ্য এস মিটার। ল্যাম্পপোস্টের উচ্চতা পি আর ও এস এর মাধ্যমে নির্ণয় করো। ল্যাম্পপোস্টের উচ্চতা বের করবো পি আর এবং এস এর মাধ্যমে। একটি ল্যাম্পপোস্ট, আচ্ছা আমরা ধরে নিলাম এটা একটা ল্যাম্পপোস্ট। ল্যাম্পপোস্ট কি বুদ্ধির বাতি জ্বালাবি? বুদ্ধির বাতি জ্বালাবো কেমনে? এই এটাই মনে করো ল্যাম্পপোস্ট। আচ্ছা, এই ল্যাম্পপোস্ট থেকে পি মিটার দূরে, এখান থেকে পি মিটার দূরে, এখান থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে পি মিটার। এই পি মিটার দূরে আর মিটার উচ্চতার বিশিষ্ট এক ব্যক্তি, আর মিটার উচ্চতার, মনে করো এখানে এক ব্যক্তি দাঁড়িয়ে আছে। আমার কিন্তু অঙ্কনের হাত খুবই ভালো, দেখতেই পাচ্ছ তোমরা এটা। আচ্ছা, এখানে হচ্ছে আর মিটার উচ্চতার এক ব্যক্তি দাঁড়িয়ে আছে। ওই ব্যক্তির ছায়ার দৈর্ঘ্য হচ্ছে এস মিটার। তাহলে এখানে যদি ল্যাম্পপোস্ট থাকে, এখানে যদি একজন ব্যক্তি দাঁড়িয়ে থাকে, তার ছায়া কিন্তু হবে সামনে, শ্যাডো। তার শ্যাডো বা ছায়া কোথায় হবে? এখানে হবে। এখানে কত? এস মিটার, এস মিটার। তাহলে এখান থেকে এ পর্যন্ত এস মিটার, এটুকু তার শ্যাডো বা ছায়া। আচ্ছা, এবার আমাকে কি করতে হবে? ল্যাম্পপোস্টের উচ্চতা বের করতে হবে পি আর এস এর মাধ্যমে। আর আমি একটা কাজ করি, এই ল্যাম্পপোস্ট যদি আমার হয় এ বি, আর এই ব্যক্তি যদি হয় সিডি, আর এটা মনে করেন নিলাম আমরা ই, এর সাথে সি, এটা যোগ করে এভাবে দিই। দেখো এখানে দুটো ত্রিভুজ গঠন হচ্ছে, এখানে দুটো ত্রিভুজ গঠন হচ্ছে। একটা হচ্ছে এস ডিই, সিডিই, ট্রায়াঙ্গেল সিডিই, এটা একটা ত্রিভুজ। আর আরেকটা ত্রিভুজ হচ্ছে বি এ বিই, এ বিই ও ট্রায়াঙ্গেল এ বিই। এই দুটো ত্রিভুজ কিন্তু সদৃশ, এই দুটো ত্রিভুজ কি সদৃশ। আর সদৃশ ত্রিভুজ কাদের বলে? যেই ত্রিভুজের সবগুলো কোণই কি সমান, যেই ত্রিভুজের সবগুলো কোণই সমান। যেমন সিডিই, সিডিই এই ত্রিভুজে এই কোণটা আছে, মনে করো এটার নাম আমি থেটা কোণ দিলাম, এটা থেটা কোণ। সিডিই ত্রিভুজে একটা কোণ হলো থেটা, এই ত্রিভুজের একটা কোণ হচ্ছে থেটা। আচ্ছা, আরেকটা কোণ হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি কিন্তু এখানে একটা কোণ, যে 90 ডিগ্রি। তাহলে আরেকটা কমন কোণ থাকলো, সেটা হচ্ছে আরেকটা কোণ থাকলো, সেটা হচ্ছে এই কোণটা, এইটা। ওকে, একইভাবে আমি যদি এ বি ত্রিভুজের কথা বলি, এ বি ত্রিভুজের একটা কোণ কিন্তু থেটা, এটারও একটা কোণ থেটা। আবার এ বি ত্রিভুজের আরেকটা কোণ কিন্তু 90 ডিগ্রি, আরেকটা কোণ 90 ডিগ্রি। দেন অপর আরেকটা কোণ যেটা আছে সেটা কিন্তু এটা। এখন আমরা কি জানি যে দুটো ত্রিভুজের সবগুলো কোণের যোগফল তো 180 ডিগ্রি হবে, 181 বা 79 তো হবে না। তাহলে একটা কোণ যদি থেটা হয়, একটা কোণ যদি 90 হয়, তাহলে অন্য আরেকটা যেটা আছে অপর কোণ, তাহলে এখানেও কি অপর আরেকটা কোণ আছে। আর আলটিমেটলি এই তিনটের যোগফল তো 180 হতে হবে, এই তিনটেরও যোগফল কি 180 হতে হবে। এখন এই থেটার ভ্যালু কত আমি সেটা জানি না, আমি ধরে নিলাম 50। তাহলে থেটার ভ্যালু যদি 50 হয়, এখানেও থেটার ভ্যালু কত? 50। তো 50 আর 90 144, 140, এখানেও 50 আর 90 কত? 140। তো এই দুটি যদি 140 হয়, তাহলে অপর কোণ যেটা আছে সেটা তো অবশ্যই 40 ডিগ্রি হতে হবে।
অবশ্যই 40 ডিগ্রি হতে হবে। তাহলে দুটি ত্রিভুজের মধ্যে যদি দুটি কোণকে আমরা সমান বলতে পারি তাহলেই কিন্তু সদৃশ বলা যায়। আর সদৃশ ত্রিভুজের অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে তাদের অনুরূপ বাহুর অনুপাত সমান হয়। অনুরূপ বাহুর অনুপাত সমান হবে। তাহলে এ বি ই আর সি ডি ই এই দুটি ত্রিভুজ যেহেতু সদৃশ, তাহলে তাদের অনুরূপ বাহুর অনুপাত কিন্তু সমান হবে। তাহলে এই যে ল্যাম্পপোস্টের উচ্চতা ছিল সেটাকে আমরা এই ধরে নিলাম, বিখ্যাত চিত্রকর্ম, তা হাসার কিছু নেই। লিওনার্দো দা ভিঞ্চি কিন্তু জীবনে প্রথম হয়তো এই টাইপের ছবি এঁকেছিলেন, তারপরে বিখ্যাত চিত্রকর্ম এঁকেছেন কি মোনালিসা। শুরু হলো, দেখি চেষ্টা করি। এ বি যে ল্যাম্পপোস্ট তার উচ্চতা কত, হাইট এইচ ধরে নিলাম, হ্যাঁ, যে এ বি এর হাইট হচ্ছে এইচ। তাহলে এ বি ই এই ত্রিভুজের উচ্চতা যদি এইচ হয় আর সিডিই এই ত্রিভুজের উচ্চতা কি আর, এই ত্রিভুজের উচ্চতা হলো আর। তাহলে দুই ত্রিভুজের উচ্চতার অনুপাত এইটা। আবার তার মানে উপরে বড় ত্রিভুজের উচ্চতা, নিচে ছোট ত্রিভুজের উচ্চতা। এবার বড় ত্রিভুজের ভূমি কি, পি প্লাস এস, এটা হলো বড় ত্রিভুজের ভূমি। আর ছোট ত্রিভুজের ভূমি কি, ছোট ত্রিভুজের ভূমি কিন্তু এস। এরা পরস্পর সমান হবে। বড় ত্রিভুজটার উচ্চতা হচ্ছে এইচ, ছোট ত্রিভুজের উচ্চতা হচ্ছে আর। তাহলে এইচ আর আর এর যে অনুপাত হবে, বড় ত্রিভুজের ভূমি হলো পি প্লাস এস আর ছোট ত্রিভুজের ভূমি হচ্ছে এস। তাহলে বড় ত্রিভুজের উচ্চতা বাই ছোট ত্রিভুজের উচ্চতা, বড় ত্রিভুজের ভূমি বাই ছোট ত্রিভুজের ভূমি, তারা পরস্পর সমান হবে। একইভাবে বলতে পারি বড় ত্রিভুজের অতিভুজ বাই ছোট ত্রিভুজের অতিভুজের অনুপাতও কিন্তু সমান হবে। কেন? কারণ ত্রিভুজ দুটো সদৃশ। তবে অতিভুজের কোনো মাপ আমাদের দেওয়া নেই, সো ওটা আমাদের দরকার নেই। তাহলে এই সিকেলটা আমরা বলতে পারি এই আর ওপাশে গুণ হবে, তাহলে আর ইন্টু পি প্লাস এস ডিভাইডেড বাই এস, এটা হবে এইচ এর ভ্যালু। তো আমাকে বলেছে যে ল্যাম্পপোস্টের উচ্চতা, তার ল্যাম্পপোস্টের উচ্চতা যে আমরা এইচ ধরে নিলাম সেটা পি আর এস এর মাধ্যমে নির্ণয় করো। দেখো পি আর এস এর মাধ্যমে কিন্তু আসছে। ওকে, আচ্ছা, এটা আমরা একটু প্রিন্ট সলিউশন দেখি। এরকম একটু লিখে নিতে হবে অবশ্য, যদি কখনো পরীক্ষা আসে আমি যেভাবে করলাম। হ্যাঁ, বিখ্যাত চিত্রকর্ম দ্বারা ওই রকম ছবি আঁকা যাবে না, একটু সুন্দর করে আঁকতে হবে। হ্যাঁ, তাই বলে এরকম একেবারে মানুষ হয় লাগবে এরকম দাঁড়িয়ে আছে নাকি, এটা কী টাইপের মানুষ, এটা কি নাকি যে, আর এটাকে কি বলে, ট্রাফিক সিগন্যালে এরকম থাকে না, যে ট্রাফিক সিগন্যালে এরকম ছবি থাকে যে লাল বাতি জ্বললে এরকম মানুষ পারাপারের মেবি এই ছবিটা। আর তবে এখানকার লাইটটা কিন্তু সুন্দর হয়েছে। যাই হোক, ওকে, তাহলে ল্যাম্পপোস্টের উচ্চতা এডি ইকুয়াল টু এইচ মিটার। ল্যাম্পপোস্টের ব্যক্তি থেকে মানে মূল যেটা বোঝানো ছিল সেটা আমি বুঝিয়েছি, এবার তোমাকে একটু কেতাবি ভাষায় এভাবে একটু পরীক্ষা আসলে করতে হবে। ঠিক আছে, আজকে এর পর্যন্তই। এই চ্যাপ্টারের হচ্ছে আমরা বীজগাণিতিক রাশি অনুপাত সমানুপাত এটা করছি। তবে এটা 11.1-এর আমাদের 3টে লেকচার হবে, এটা ফার্স্ট লেকচার। আর 11.2-এরও এরকম 2টে বা 3টে লেকচার হতে পারে। ঠিক আছে, ভালো থাকি, আল্লাহ হাফিজ।